আজ আমরা ঘুরে আসি মাটির গন্ধে ভেজা এক উঠোনে, যেখানে এক মমতাময়ীর হাতের যত্নে লালিত হচ্ছে পশু, আর তার স্বপ্ন পেয়েছে মাটি ও মনোবলের আশ্রয়। সেই সব পশুদের তিনি পণ্য হিসেবে দেখেননি, দেখেছেন জীবনের সম্ভাবনা হিসেবে। তিনি চাকুরি খুঁজেননি, জীবনকে নিজের মতো করে গড়ে তোলার সাহস দেখিয়েছেন। অচেনা পথেই গড়েছেন নিজস্ব এক পরিচয়। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি উদ্যমিনীর আজকের পর্বে। দেরি না করেই চলুন পরিচিত হয়ে নেই আমাদের আজকের উদ্যমিনীর সঙ্গে। মনিরা সুলতানা, স্বত্বাধিকারী MK ডেইরি ফার্ম। স্বাগতম আমাদের আজকের উদ্যমিনীতে। আপনার সম্পর্কে আজকে আমরা অনেক কিছুই জানবো, অনেক গল্প হবে, কিন্তু তার আগে আমাদের দর্শকদেরকে আপনার এবং আপনার এই ডেইরি ফার্ম সম্পর্কে ছোট্ট একটু ধারণা দিতে চাই। প্রিয় দর্শক, চলুন মনিরা সুলতানা এবং তার উদ্যোগ MK ডেইরি ফার্মের উপর আমরা একটা তথ্যচিত্র দেখে আসি। গল্প একজন নারীর হাতে গড়া জীবন্ত বিজনেস মডেল। সন্তানকে বিশুদ্ধ দুধ খাওয়ানোর চিন্তা থেকে আপনি যে একটা সাহসী ব্যবসায়িক চিন্তা কিংবা উদ্যোগ দাঁড় করালেন, এই পুরো পথটাকে আমি চ্যালেঞ্জিংই বলবো। এই পথের শুরুতে বাধা আসলে কোথায় কোথায় ছিল, আর সেটাকে আপনি হ্যান্ডেলই বা কীভাবে করেছেন? যখন আমি 2 বাচ্চার মা, তখন আমার পড়াশোনাটা শেষ হয়েছে। অনেকের ইচ্ছে থাকে যে পড়াশোনা শেষ হলে জব করব, কিন্তু আমি ভেবে দেখলাম যে জব করাটা বাচ্চা সামলিয়ে সংসার সামলিয়ে কঠিন হয়ে যায়। আর বাচ্চাদেরকে পুষ্টিকর খাবার হিসেবে দুধটাকে আদর্শ খাবার হিসেবে আমি বেছে নিই, কারণ দুধে আপনার ভিটামিন সি ব্যতীত সব ধরনের পুষ্টি উপাদান আছে। তো সেজন্য আমি বাচ্চাদেরকে রেগুলার দুধ খাওয়ানোর একটা অভ্যাস করেছি ছোট থেকেই। তো এক সময় দেখা যায় যে লোকাল এরিয়াতে ভালো দুধ পেতাম না, বা অনেক সময় দেখা যেত যে দুধই পেতাম না, ভালো দুধ কি মানে দুধই পাওয়া যেত না। তো সেই লেকিংস থেকে আমি এবং আমার হাজব্যান্ড একটা উদ্যোগ নিলাম যে আমরা আমার বাসার পাশেই গাভী পালন শুরু করি। তো হুট করে সিদ্ধান্ত থেকেই ছোট একটা শেড করে ও গাভী কিনে নিয়ে আসলো। এই বছর ঘুরে গাভী থেকে বাছুর হলো, ওইটাও আবার গাভী হলো। দেখা যায় একটা থেকে 4টা হয়ে গেল আমাদের বছর ঘুরতেই। হ্যাঁ, তো এটা থেকে পরে দেখা গেল যে এটা মোটামুটি একটা লাভজনকও বটে। আবার বাসা থেকে দেখাশোনা করা যাচ্ছে, লোক ছিল। আবার আমরা পুষ্টিকর খাবার, দুধটা ফ্রেশ পাচ্ছি। তো সেই থেকে আর কি শুরু হয়ে গেল যে এটাকে কিভাবে একটু বড় পরিসরে করা যায়। এবং আশেপাশে থেকেও কাস্টমার ডিমান্ড আসছে যে আপনারা আরও বেশি গাভী পালন করলে আমরা একটু বিশুদ্ধ দুধ পেতাম। তো সেখান থেকেই আস্তে আস্তে 4টা থেকেই শুরু করে আলহামদুলিল্লাহ এখন আমার MK ডেইরি ফার্ম এখন একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান, যেখানে আমি 100+ গরু পালন করছি এখন। আসলে ব্যতিক্রম একটা চিন্তা অনেক সময় কিন্তু সমাজের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে। আপনি যেদিন প্রথম গাভী কিনলেন, সেটা কি পার্মানেন্ট কোনো আইডিয়া ছিল, নাকি আপনি নিজেই জানতেন না যে একটা সময় আপনি 100+ গরুর মালিক হবেন? না আপু, এটা আসলে এরকম বাণিজ্যিক কোনো চিন্তাই ছিল না, এটা শুধু নিজেদের নিডস পূরণের জন্য ছিল। আস্তে আস্তে হয়ে গেছে। ওখানে যে পরিমাণ দুধ উৎপাদিত হয় সেটা আপনার ফার্ম থেকেই সেল হয়ে যায়, অথচ বাস্তব চিত্র যেটা বলছে যে আমরা বাজারেই কিন্তু বিশুদ্ধ দুধ পাই না। তো এক্ষেত্রে আপনি গুণগত মানটাকে নিয়ন্ত্রণ করেন কিভাবে, আর আপনার প্যাকেজিং সিস্টেমটা সম্পর্কেও আমরা একটু জানতে চাই। আমার ফার্মে দুধের থেকে বাজারের দুধের সাথে একটাই পার্থক্য হচ্ছে গুণগত মান, যেটা হচ্ছে যে আমার গাভীকে আমরা যে ধরনের খাবার দেই সেটা একদম ন্যাচারাল। কাঁচা ঘাস, খড় এবং দানাদার যে খাবারটা সেটা আমরা নিজেরা, আমাদের ফিড মিল আছে নিজস্ব, সেখান থেকে ক্র্যাশ করে আমাদের গাভীকে খাওয়াই। এর জন্য হয়তো বাজারের দুধ থেকে আমাদের দুধের গুণগত মানটা একটু আলাদা, সেটা আমরা কাস্টমারের সন্তুষ্টি দেখে বুঝতে পারি। আর আমার কাস্টমাররা আগেই এসে থাকে, দুধ দোয়ানোর টাইম হওয়ার আগেই। তো ওরা বসে থেকে দেখে যে ন্যাচারালি গরুকে কি খাবার দেওয়া হচ্ছে বা দুধ দোয়ানো হচ্ছে, ওনারা নিজে হাতে মেপে তারপর নিয়ে যাচ্ছে। তো ওনাদের ঠকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং আমাদের ওরকম কোনো ইচ্ছেও নেই। আমরা চাই যে কাস্টমার সন্তুষ্ট থাকুক। এই জন্যই মনে হয় যে আমার দুধ বিক্রি নিয়ে চিন্তা করতে হয় না। আশা করছি যে 500 লিটার হলেও আলহামদুলিল্লাহ আমার সেল হয়ে যাবে। তাহলে কি বিষয়টা এমন যে আপনার যে এরিয়া গাজীপুর, ওখানেই এটা কভার করছেন? তাহলে গাজীপুরের বাহিরের ক্লায়েন্টরা আপনাদের ফার্মের দুধ কিভাবে পাবে, সে ব্যাপারে কি কোনো চিন্তা করেছেন? জি আপু, আমার হচ্ছে যে গাজীপুরে বিক্রি হচ্ছে এরকম না। অনেকে আছে যে গাজীপুরে জব পারপাসে থাকে,
কিন্তু ওনারা দেখা যায় যে মাস শেষে বাসায় যায়, দেশে বাড়িতে যায়, তখন আমার দুধ টাঙ্গাইল গিয়েছে, দিনাজপুর গিয়েছে, ময়মনসিংহ গিয়েছে, কিশোরগঞ্জ, মানে এখান থেকে আমার যে অনেক পাইকাররা এসে নিয়ে যায়, তো ওনারা ওনাদের স্যারদেরকে নিয়ে দেয়, তো স্যারেরা আবার ওটা বাসায় নিয়ে যায়, ডিপ করে ফ্রিজ করে তারপর নিয়ে যায়। তো মোটামুটি বেশ কয়েকটি জেলায় আমার দুধ গিয়েছে, শুধু গাজীপুরে না। এবং রেগুলার যারা ক্রেতা বা পাইকার বলেন, ওরা উত্তরা, টঙ্গী এই এরিয়াতেও আসতেছে আমার দুধ। আপনাদের নিজস্ব প্যাকেজিং সিস্টেম তো নিশ্চয়ই রয়েছে। না, আমরা আসলে ওরকম ফ্রিজ করে প্যাকেজিং করার একটা সিস্টেমে ছিলাম, কিন্তু কাস্টমারের চাহিদা এতটাই যে ওনারাই কন্টেনার নিয়ে এসে নিয়ে যায়। এখন এর জন্য প্যাকেজিংয়ের ওরকম কোনো পদ্ধতি আমার এখানে নেই। আমরা জাস্ট র মিল্কটা দোয়ানোর পরে বালতিতে থাকে, ওখান থেকে মেপে ওনারাই ওনাদের কন্টেনারে করে নিয়ে চলে যায়, ফ্রিজার ভ্যানে করে নিয়ে যায়। ব্যক্তি মুনিরা, এই যে গরু দেখাশোনার যে ব্যাপারটা, এটা কি আপনি সশরীরে নিজেই করেন? ফার্মে কি আপনি প্রতিদিনই যান? যে আপু, ফার্মটা হচ্ছে একদম আমার বাসার পাশেই। এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। যখন দেখা যায় রাত 2টা 3টায় দেখা যায় গরু ডাকতেছে, আমি আমার হাজবেন্ড যাই। এটা পরিচালনার আমার পাশাপাশি আমার হাজবেন্ডও আছে, ওর ভূমিকাটাই বেশি বলবো। কারণ যখন বাজার থেকে গরুর কালেকশন আনতে হয় বা সেলের যে একটা ব্যাপারটা, ব্র্যান্ডিং, ওর বিশেষ একটা অবদান আছে। তো বাসার পাশে হওয়ার সুবিধার্থে আমি প্রতিদিন কয়েকবার যাই এবং রাতেও যাই। আপনার ফার্মে তো আমরা যেটা জেনেছি যে প্রতি বছরই 50+ পশু ডাক্তার আসেন, আপনি স্পিচ দেন, সম্মাননা পান। তো এই সব কিছুর মাঝে কি নিজেকে এখনো সেই জায়গাটাতে দেখেন যে আমি এখনো শিখছি, নাকি এই সেক্টরটাতে যারা এটা নিয়ে কাজ করছে, বিশেষ করে একজন নারী হিসেবে আপনি নিজেকেই রোল মডেল মনে করেন, কোনটা? না আপু, নিজেকে রোল মডেল ভাবি না। অনেকের কাছে হয়তো মনে হয় যে মনির আপু ভালো একটা বিজনেস করছে এগ্রো সেক্টরে, বাট নিজেকে আমি এখনো মানে লার্নারই বলবো, এখনো শিখছি, অনেক কিছু শিখার বাকি আছে, এখনো শিখবো। ট্রেড লাইসেন্স, প্রাণী সম্পদ নিবন্ধন এবং পরিবেশ ছাড়পত্র, ব্যবসার জন্য প্রয়োজনীয় এইসব কাগজপত্র তৈরির যে প্রক্রিয়াটা, এটা কতটুকু চ্যালেঞ্জিং মনে হয়েছে আপনার কাছে? এবং আপনি যখন এগুলো তৈরি করেছেন, সেই সময়টাতে কি কি প্রতিবন্ধকতা আপনি ফেস করেছেন বলে আপনার মনে হয়? একটা লিগ্যাল ব্যবসার জন্য যেই ডকুমেন্টসগুলো লাগে, তো এটা নিয়ে একটা আগেই চিন্তা ছিল, যেহেতু বাণিজ্যিক আকারে খামার করতে চাই যখনই, তো একজন নারী উদ্যোক্তা হিসেবে ওরকম বাধা পাইনি। কারণ যেখানে গিয়েছি, প্রাণী সম্পদ অধিদপ্তরে আমাদের গাজীপুর জেলা অফিস, তারপর আপনার গাজীপুর সিটি কর্পোরেশন, ওখান থেকে ওনাদের শতভাগ সহযোগিতা পেয়েছি। মানে ওরকম খুব বেশি ব্যাক পেতে হয়নি, সহজেই ডকুমেন্টসগুলো আমি করে নিয়ে আসতে পেরেছি। আপনার ঝুলিতে সরকারি সম্মাননা রয়েছে, অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন, পুরস্কার পেয়েছেন। এই ব্যাপারগুলো আসলে আপনার উদ্যোগ জীবনটাকে কতটুকু বদলে দিয়েছে? আরেকটা যেটা, উদ্যোক্তারা যারা আছেন, এইগুলো না পেলে কি আপনার কাছে কখনো মনে হয় যে তারা হতাশ হয়ে যান, বা এই জিনিসগুলো যদি তারা না পান, একটা সময় তাদের যে কর্মস্পৃহা এটা কমে যায়? এটা কি আপনার কাছে মনে হয়? হ্যাঁ, কিছুটা এরকম হয়। কারণ যখন আপনি আপনার উদ্যোগের জন্য কোথাও সম্মানিত হন, একটা বেশ সম্মানিত লোকদের সাথে একটা উঠা বসার সুযোগ হয়, তখন উদ্যোগ নিয়ে আরেকটু মানে মন চায় যে আরেকটু আগায় যাই, উদ্যোগটা নিয়ে আরেকটু ভাবি। তো আমার মনে হয় যে এটা বেশ মানে উপকারে আসে একটা উদ্যোক্তার জন্য। একজন মা, একজন গৃহিণী, একজন উদ্যোক্তা, এই তিনটি পরিচয় একসাথে ক্যারি করা কতটা ভারী মনে হয় আপনার কাছে? আর এই যে ব্যালেন্সিং করে চলা, এটাই বা কিভাবে মেনটেন করছেন? মা হিসেবে সন্তানদের লালন পালন করার পরেও যথেষ্ট সময় থেকে যায়, তো সেই সময়টা উদ্যোগের কাজে ব্যয় করছি। তো সংসার, সন্তান, উদ্যোগ একসাথে ব্যালেন্স করে চলতে অতটা ব্যাক পোহাতে হচ্ছে না, আলহামদুলিল্লাহ কন্টিনিউ করছি, সবগুলোই চলছে ভালো মতো। তো উদ্যোগের সময়টা যেটা হয় যে অফিস করলে হয়তো আমার 8টা 5টা একটা রেগুলার টাইম মেনটেন করতে হতো, বাট উদ্যোগের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি যখন তখন এটার কেয়ার করতে পারতেছি, এটার সময় নিয়ে কোনো টেনশন নেই। তো সংসার, সন্তান সামলে উদ্যোগটা পরিচালনা করাটা মানে অতটা ভারী মনে হচ্ছে না আমার কাছে, চলছে। পারিবারিক সাপোর্ট, এই প্রশ্নটা চলেই আসে। আর যেহেতু আপনার প্রোডাক্টটাই ব্যতিক্রম, তাই জানতে চাই এই প্রোডাক্টটি নিয়ে কাজ করতে গিয়ে পরিবার আপনাকে কতটুকু সাহস জুগিয়েছে, কতটুকু সাপোর্ট করেছে? আসলে পারিবারিক সাপোর্ট না পেলে আমার এমকে ডেইরি ফার্ম একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান কখনোই হতো না। কারণ একটা ফার্মের জন্য যথেষ্ট জমির প্রয়োজন এবং সেটা পরিচালনার জন্য বেশ সময়ের দরকার।
তো পারিবারিক সাপোর্ট সেইভাবে আমি শতভাগ পেয়েছি, এখনও পাচ্ছি। সাপোর্ট না পেলে হয়তো আজকে প্রোগ্রামে আসা হতো না। তো পরিবার সবসময় সাপোর্ট দিয়ে আসছে। তো একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান করতে হলে আপনার নিজের মনটাকে স্থির করতে হবে যে আমি পারিবারিক সাপোর্টটা নিব, যে করে হোক। তো এরকম একটা মানসিক চিন্তা থেকেই পারিবারিক সাপোর্টটা আসলে নেওয়া। তো আমার ফ্যামিলির সবাই খুবই সাপোর্টিভ। প্রথম দিকে একটু বাধা ছিল যে এত পড়াশোনা করে, যেহেতু আমার হাজবেন্ডও খুব ভালো একটা জব করতো। তো যখনই আমাদের এমকে ডেইরি ফার্ম একটা বাণিজ্যিক রূপ প্রকাশ পেয়েছে, মোটামুটি ভালো ব্র্যান্ডিং হয়েছে এবং সেটা পরিচালনার জন্য আমার একার পক্ষে সম্ভব হচ্ছিল না। তো মানে অনেক সময়ের ব্যাপার ছিল, যেহেতু বাণিজ্যিক প্রতিষ্ঠানে অনেক ধরনের বাধা, তারপর অনেক সময়ের ব্যাপার হয়। তো সে জবটা ছেড়ে দেওয়ার জন্য আমার ফ্যামিলি মেম্বার অনেকেই মানে খুশি ছিলেন না যে এত ভালো জব ছেড়ে কেন গরু ছাগল পালবে, এটা কেন। এটাকে আসলে অনেকেই ভালোভাবে দেখতো না যে আমরা দুজনেই ভালো উচ্চশিক্ষিত, আমরা কেন গরু ছাগল নিয়ে পড়ে থাকবো, ভালো জব করব বা কিছু এরকম একটা। তো একটা সময়ে দেখা যায় যে সবাইকে বোঝাতে হয়েছে যে এটা আসলে এগ্রো বিজনেসটা খুব খারাপ কিছু না, এটা একটা ভালো বিজনেস। তো এখন আলহামদুলিল্লাহ পারিবারিক সাপোর্ট পুরোটাই পাচ্ছি, কোনো সমস্যা নেই। আমি আমার হাজবেন্ড দুইজনই এটা পরিচালনা করছি। তার মানে হচ্ছে সেই পুরোটা সময় আপনার স্বামী আপনার সাথে ছিলেন, আছেন, বিশ্বাস রাখি থাকবেনও। যখন একজন পুরুষ একজন নারীর পাশে এসে দাঁড়ান, তখন উদ্যোগ জীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, পার্থক্যটা আসলে কোন কোন জায়গায় ধরা পড়ে যদি একজন নারীর জায়গা থেকে আপনি দেখেন, বা যদি একজন সহধর্মিণীর জায়গা থেকে দেখেন? এটা আসলে অনেক একটা ভাগ্যের বিষয়। অনেক উদ্যোক্তা আছে আপুরা যাদের মানে পারিবারিক সাপোর্ট থাকে না, হাজবেন্ড সাপোর্ট থাকে না। তো দেখা যায় সেখানে টিকে থাকাটা অনেক কঠিন হয়ে যায়। তো আমাদের বেলায় যেটা হয়েছে, পারিবারিক সাপোর্ট প্লাস আমার হাজবেন্ড যেভাবে সময় দেয় বা বিজনেসটাকে হ্যান্ডেল করে, তো সেক্ষেত্রে বিজনেসটা ডে বাই ডে এগিয়ে চলছে। ওর অনেক দিক নির্দেশনায় দেখা যায় যে এখানে ছোটোখাটো ভুল থাকে বা যেগুলো মানে সমস্যা থাকে, এগুলো সলভ হয়ে যাচ্ছে ওর দেখাশোনায় বা পরামর্শে। তো আমি মনে করি যে ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফ জীবনসঙ্গীর পাশাপাশি উদ্যোগেও যদি দুজন পাশাপাশি সময় দেয়, সেই বিজনেসটা গ্রো করতে মানে বেশি সুবিধা হয়। আমার প্রতিষ্ঠান এমকে ডেইরি ফার্ম, এটার নামের পিছনের গল্পটাই আমাদের দুজনকে দিয়ে শুরু। এমকে, এম মিন্স মনিরা আমি, আর কে ও আমার হাজব্যান্ডের নাম হচ্ছে কালাম। তো সেখান থেকে অ্যাড করে আমরা দুজনে নামটা সিলেক্ট করেছি যে এমকে ডেইরি ফার্ম। নামের সাথেও স্বামী স্ত্রী আছেন, এ ব্যাপারটা আসলেই অনেক প্রশংসার। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা গো খাদ্য উৎপাদন, এটা কি শুধু ব্যবসায়ের জায়গা থেকেই একটা চিন্তা, নাকি দেশের প্রতি যে একটা দায়বদ্ধতা সচেতন নাগরিক হিসেবে সেই জায়গা থেকেও মূলত এই সিদ্ধান্তটা নেওয়া? প্রত্যেকটা বিজনেস তো একটা প্রফিটের বিষয় থাকেই, সেক্ষেত্রে আমারও আছে যে তো গোখাদ্য নিয়ে কাজ করা অলরেডি শুরু করেছি। তারপরে সেখানে একটা রাষ্ট্রীয় বলেন সামাজিক বলেন একটা দায়বদ্ধতা থেকেও শুরু করেছি, কারণ আমরা যে গরুর জন্য যে খাবারগুলো কিনি, অনেক সময় দেখা যায় যে পরিমাণ পুষ্টিগুণ সম্পন্ন বলা হয় মার্কেটিংয়ে, যেটা বলা হয় সেটা আসলে হয় না। ওই খাবার খেয়ে গরু ওইরকম গ্রোথ হয় না, ওরকম দুধের পরিমাণ বাড়ে না, এরকম একটা ব্যাপার হয়। তো আমরা তৈরি করে যে খাবারটা খাওয়াই সেটাতে দেখা যায় যে গরুর গ্রোথও ভালো হচ্ছে এবং দুধের পরিমাণটাও বাড়ছে। মানে আমরা ন্যাচারাল একদম যেগুলো দানাদার খাবার সেগুলো আমাদের নিজস্ব ফিড মিলে ক্র্যাশ করে খাওয়াচ্ছি। তো এখানে মানে কোনো কেমিক্যাল বা আর্টিফিশিয়াল কোনো কালার কিছু ইউজ করা হয় না। তো বাইরের প্রোডাক্টটা যখন আসে দেখা যায় দামও অনেক বেশি, এবং বিভিন্ন কোম্পানিতে আপনার যে র মেটেরিয়ালগুলো দিয়ে খাবার তৈরি হয় সেটা এক্সপায়ার্ডও থাকতে পারে, আমরা জানি না। এই জন্য হয়তো অনেক সময় যে গরু অসুস্থ হয়ে যায়, অনেক খাবার খাওয়ানোর পর দেখা গেছে গরু পেট ফেঁপে গেছে বা গরু অসুস্থ হয়ে গেছে। তো আমাদের ন্যাচারাল যে খাবারটা আমরা তৈরি করি এটাতে মানে খুবই ভালো একটা ফিডব্যাক আসে। তো এই চিন্তা থেকে যে আমরা যদি এরকম ন্যাচারাল খাবার মানে অন্যদেরকেও সাপ্লাই দিতে পারি, দু একজন আছে আশেপাশে যারা খামারি, ওরা চায় যে আপনার গরু কী খাচ্ছে, আপনার গরুর স্বাস্থ্য ভালো দেখা যাচ্ছে, দুধ বেশি হচ্ছে। তো আমরা ওইরকম মার্কেটিংয়ে এখনও যাইনি, তবে আমরা একটা ফিড মিল তৈরি করেছি, ইন্ডাস্ট্রিয়াল লাইন নিয়ে সব কিছু সেট আপ করেছি। তো ইনশাল্লাহ ফিউচারে আমরা নিরাপদ গোখাদ্য তৈরি করব এবং মার্কেটিংয়ে যাব ইনশাআল্লাহ। ফার্মে কি শুধুমাত্র গরু নিয়েই কাজ করছেন, নাকি পাশাপাশি অন্যান্য পশুও রয়েছে? না, গরুর পাশাপাশি আমরা পরীক্ষামূলক মহিষ পালন করেছি, ভেড়া, ছাগল। এই যে এবছরই ছাগল ভেড়ার পরিমাণ কম ছিল,
কুরবানি ঈদে আমাদের 42টা গরু এবার ফ্যাটেনিং মানে ষাঁড় গরু দেশি বিক্রি হয়েছে। তো আমরা প্রথমে শুধু গাভী দিয়ে শুরু করেছিলাম, আমার ফার্মের নাম কিন্তু ডেয়ারি ফার্ম, বাট কাস্টমার ডিমান্ডে যে আপনারা ফ্যাটেনিং শুরু করেন, আমরা আপনাদের থেকে দুধ যেহেতু ভালো, আমরা ভালো খাবারটা খাওয়াই, যে আপনার থেকে ষাঁড় গরুটাও নিতে চাই। তো সেইখান থেকে কাস্টমার ডিমান্ডে আমাদের এই যে ফ্যাটেনিং যে বিষয়টা এটা শুরু। তো আমরা দেখা যায় বিভিন্ন অনুষ্ঠানে প্রোগ্রামে গরুর মাংস ডেলিভারি দিয়ে থাকি। এটার একটা নির্দিষ্ট পরিমাপ আছে, মোটামুটি একটা গরু যায় এরকম পরিমাণে আসলে আমরা গরুর মাংস ডেলিভারি দিই। তো কাস্টমার ডিমান্ডে আমরা গরুর খাবারটাও মার্কেটিং করবো ইনশাল্লাহ। ভবিষ্যৎ প্রজন্ম যারা এই সেক্টরে কাজ করতে আগ্রহী, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? বিশেষ করে তরুণী কিংবা নারীরা যারা আছেন, যারা আসলে এই সেক্টরে কাজ করতে চায়, কিন্তু সামাজিক এবং মানসিক যে একটা প্রতিবন্ধকতা, যে নারী হয়ে গরু ছাগল মহিষ নিয়ে কাজ করবে, এই ব্যাপারটাকে কিভাবে তারা ডিল করবে, কিভাবে সেই সাহসটুকু আনবে যেটা আপনি এনেছেন আপনার নিজের মধ্যে? যে কোনো কাজ হচ্ছে আপনার শুরু করলেই সেটা শেষ হয়। তো যারা নতুন উদ্যোক্তা হতে চান বা এগ্রো সেক্টরে কাজ করতে চান, আমি বলবো যে ছোট পরিসরে শুরু করুন। আস্তে আস্তে সেটা আপনার পরিশ্রম এবং সততা থাকলে সেটা এক সময় একটা বড় প্রতিষ্ঠানে রূপ নেবে। আর পরিশ্রমের কোনো বিকল্প নাই, পরিশ্রম করতে হবে। আর হচ্ছে আপনার শর্টকাটে যে আপনি একদিনে আগায় যাবেন এরকম না। আমাদের ফার্ম শুরু হয়েছে 2014 সাল থেকে, এখন 25 সালে এসে দেখা যায় যে মোটামুটি একটা ব্র্যান্ডিং হয়েছে। কাস্টমার থেকে আমরা রিপিট কাস্টমার পাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো নতুন যারা আসতে চান, অনেকে ভয় দেখায় যে পারবা না, করতে পারবা না। আসলে না পারার মতো ভয় কাজ করলে কোনো কাজই হবে না। সাহস নিয়ে করা শুরু করতে হবে। দেখা যায় শুরু করলেই আপনার মানে আজকে শুরু করলে আজকে থেকেই শুরু হয়ে গেল, একটা সময় শেষ হবে বা আপনি আগাতে পারবেন। আসলেই আমার কাছে মনে হয় শুরু করাটাই সবচাইতে কঠিন। একবার শুরু করতে পারলেই ধাপে ধাপে সামনে এগিয়ে যাবার সম্ভাবনার সেই পথগুলো উন্মুক্ত হতেই থাকে। মনিরা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে মূল্যবান সময় দিয়েছেন এবং এই সেক্টরে যারা আগ্রহী কাজ করতে কিংবা যারা কাজ করছেন, আপনি যে পরামর্শগুলো তুলে ধরেছেন, যে তথ্যগুলো আমাদের সাথে শেয়ার করেছেন, আমরা মনে করি এতে তারা উপকৃত হবেন। আপনার উদ্যোগ আসলেই প্রশংসার দাবিদার। আপনার উদ্যোগের জন্য সবসময় শুভকামনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে বিটিভিকেও ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। কাস্টমার ডিমান্ডে আমরা এমকে ডেইরি ফার্মের পাশাপাশি ডেইরি প্রোডাক্টস প্লাস অ্যাগ্রো প্রোডাক্টস নিয়েও কাজ করছি। তো ধন্যবাদ বিটিভিকে এবং বিটিভির সকল ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা নিয়মিত এক গ্লাস দুধ খাবেন, কারণ দুধ একটা আদর্শ খাবার। মনিরা সুলতানা প্রমাণ করে দিলেন, সন্তানকে বিশুদ্ধ দুধ খাওয়ানোর মমতা থেকেও শুরু হতে পারে শতাধিক গরুর সফল এক খামার গড়ার পথ, যদি মনোবল থাকে দৃঢ়। দেখা হচ্ছে আগামী পর্বে। নতুন কোনো এক উদ্যোক্তাকে নিয়ে হাজির হব। আমরা জানব তার স্বপ্ন, সংগ্রাম ও সাফল্যের গল্পকথা। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিটিভির সাথেই থাকুন।